সবেমাত্র অমল বাড়ির বাইরে পা বাড়িয়েছে। এমন সময়ে একটু আশ্চর্যই বই কি, কনান ডয়েলের লেখা শার্লক হোমসের গল্পগুলো গত কদিনের এবং রাতও বাদ যায়নি। উদগ্র কৌতূহল আজ সকালে এইমাত্র শেষ করে সে বুবুর দিদিকে বইটা ফেরত দেওয়ার সদিচ্ছা এবং অনিচ্ছা এই দুয়ের মধ্যে ঘুরপাক খেতে খেতে তাদের গলির বাঁকটা পেরিয়েছে কেবল। তখন কে জানত যে আজই অবিলম্বে তাকে শার্লক হোমসের মতোই দুঃসাধ্য এবং দুর্ভেদ্য এক সমস্যার মুখোমুখি এসে দাঁড়াতে হবে, এবং সেই বিশ্ববিখ্যাত গোয়েন্দার মতোই সমস্ত জটিলতার অত্যন্ত সরল, সহজ আর অনিবার্য সমাধান কেবল তার মাথার উপরেই নির্ভর করছে। একমাত্র তার মাথার উপরেই। হ্যাঁ, শীতকালে সেই দুরন্ত আর উড়ন্ত মশাদের মতো তার মাথার উপরেই নির্ভর করে থাকবে। সমস্যা এবং সমাধান দুই, এ কথা কে আগে ভাবতে পেরেছিল? গলির মোড়ে ডাকবাক্সটার কাছাকাছি আসতেই ভদ্রলোকের সঙ্গে তার সংঘর্ষ হয়ে গেল। বলতে গেলে ভদ্রলোকই সঙ্গের মতো তার ঘাড়ে এসে পড়লেন। অশ্রুপ্লুত একজন ভদ্রলোক, চোখের জলে দু চোখ তার ঝাপসা। সুতরাং ভদ্রলোককে কোনো দোষ দেওয়া যায় না, এবং অমলেরই বা কী অপরাধ? আকস্মিক উল্কাপাত সেই বা কী করে আটকাতে পারে? অতি কষ্টে ভদ্রলোকের কবল থেকে নিজেকে বিমুক্ত করে নিজের কপলের অশ্রুজল মুছে ফেলে অমল বলল, ধ্যাৎ তেরি। না, অমল কাঁদেনি। উপর চড়াও সেই ভদ্রলোকের অশ্রুপাতই তার মুখে চোখে এসে লেগেছিল। নাক মুছতে মুছতে অমল আবার বলল, বিচ্ছিরি, এবং ভালো করে ভদ্রলোকের দিকে তাকিয়ে দেখল। এ কীরকম ভদ্রতা! প্রায় এ কথা সে বলতে যাচ্ছিল আর কি, কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে দেখে শেষ ব্রহ্মাস্ত্র সে সামলে নিল। ভদ্রলোকের বেদনাকাতর মুখ, ডাবডেবে দুই চোখ এবং হাতে একখানা খামের চিঠি। বোধ করি ডাকবাক্সে ছাড়তে যাচ্ছিলেন, এবং চেহারার মধ্যে বিশেষ রকম উল্লেখযোগ্য হচ্ছে তার হৃষ্টপুষ্ট গোঁফ জোড়া। দীর্ঘ নিঃশ্বাসের তোড়ে তারা উঠানামা করছিল। অমলকে দেখে এবং খুব সম্ভব ধাক্কাটা খেয়ে ভদ্রলোকও নিজেকে অনেকটা সংবরণ করে এনেছিলেন। করুণ কণ্ঠে তিনি বললেন, আমার পকেট বইটা আমি পাচ্ছি নে। তার আমি কি করব? চোটে মোটে বলল অমল। আমি কি নিয়েছি যে আমাকে এসে গুঁতোচ্ছেন? ভদ্রলোকের হাঁ হুতাশ কিন্তু বেড়েই চলল ক্রমশ। আমার পকেট বই, তাতে আমার পাঁচখানা নোট ছিল, 10 টাকার 5খানা, 100 টাকা। যাকগে, তাতে আমার দুঃখ নেই, কিন্তু সেই সঙ্গে এমন একটা জিনিস আমার গেছে, 5,000 টাকা দিলেও যা কোনো দিন আমি ফেরত পাবো না। ভদ্রলোক হাই হাই করতে লাগলেন। অমল জিজ্ঞেস করল, গেল কোনখানে? কৌতূহল তার বিরক্তিতে দমন করে ওঠে। তা কি করে জানবো? হারালো কি খোয়া গেল, কিংবা পকেট থেকে কেউ তুলে নিল কি না, তা আমি বলতে পারিনি। আমি ডাকবাক্সে একখানা চিঠি ছাড়াতে এসেছিলাম। ভদ্রলোকের হাতের খামখানা দেখে অমলের সেটা অনুমান করা খুব কঠিন হয় না। আর এর মধ্যেই ওটা উধাও হয়েছে। অমলের অন্তর্গত শার্লক হোমস এবার গজগজ করতে থাকে। সে উৎসাহিত হয়ে ওঠে। তা গেছে ভালোই হয়েছে। আপনি কাঁদছেন কেন? না হারালে কি কোনো জিনিস পাওয়া যায় নাকি? আগে খোয়া যাক, তারপর তো। খোয়া গেলে তখন ফিরে পেতে কতক্ষণ? আপনি বলুন তো, ঠিক কোনখানে ওটা উপে গেল, দেখি কোনো ক্লু পাই কি না। ভদ্রলোক হতাশভাবে ঘাড় নাড়েন। আমাকে কি আর জানিয়ে গেছে বাপু হে? আমি কি করে জানবো? এবং পর মুহূর্তেই তিনি হাউমাউ করে ওঠেন। আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। ও হো হো হো, আমার বুকপু, আমার পকেট বুক। আমি চিরদিন ওকে বুকে ধরে বুক পকেটে করে রেখেছিলাম যে, আমাকে না বলে কয়ে কার পকেটে চলে গেল গো? ও হো হো হো। ভদ্রলোকে তোবড়ানো গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। অমল ভেবে দেখল, সমস্যা একটা নয়, পকেট বই 1 নম্বর এবং স্বয়ং ভদ্রলোক হচ্ছেন নম্বর 2। কিন্তু সেই বা কী করবে?
একেবারে কোনো ক্লু না পেলে এবং সে বিষয়ে ভদ্রলোকের কোনো সাহায্য না পেলে কি করে সেই নষ্ট রত্ন সে পুনরুদ্ধার করবে? আসল শার্লক হোমসই বা এরকম বিদঘুটে অবস্থায় কী করতে পারতেন? হ্যাঁ, সেই মূল্যবান না অমূল্য কি আরেকটা জিনিস ছিল না আপনার পকেট বইয়ে, যার কথা আপনি বলছিলেন একটু আগে? লাখ টাকা দিয়েও ফিরে পাওয়া নয়, আমার মেয়ের ফটো, আমার একমাত্র মেয়ে। এখন আর সে বেঁচে নেই, তাকে হারিয়েছি। এখন তার ফটোও হারালুম, আর কি থাকলো তবে আমার? অমল সান্ত্বনা দেয়। আপনি ভাববেন না, আমি ফিরিয়ে এনে দেব, আপনি নিশ্চিন্ত থাকুন। ড্যাবড্যাবে চোখকে আরও ড্যাবড্যাবে করে ভদ্রলোক চেয়ে রইলেন। হ্যাঁ, তুমি ফিরিয়ে এনে দেবে? কে তুমি? অমল লজ্জিত হয়ে বলল, তা আমি পারবো। আমাকে দেখে আপনি কিছু টের পাবেন না আমার। আপনি শার্লক হোমসের নাম শুনেছেন? বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস। তার কাছে আমার গোয়েন্দাগিরি শেখা, যদিও অনেকটা একলব্যর মতে শেখা। তবুও আপনি কিছু ভাববেন না, কেবল এক আধটা ক্লু পেলে আমার হয়ে যায়। একটা কোনো ক্লু দিতে পারেন আমাকে? আধখানা হলেও চলে। তুমি ফিরিয়ে আনতে পারবে? ভদ্রলোকের বিস্ময় তার এতক্ষণের বিলাপকেও ছাপিয়ে ওঠে। বলো কি হে তুমি? মেয়েটাকে হয়তো পারবো না, কিন্তু তার ফটোটাকে পকেট বই সমেত ফেরত আনতে পারবো, এরকম আশা করি। হ্যাঁ, তা যদি পারো তাহলে ওই পকেট বইয়ের অর্ধেক টাকা তোমার। তা দিয়ে তুমি তুমি একটু আনচান করে শার্লক হোমসের চেলা চামুন্ডাদের কাছে এরকম শিশুসুলভ চাপল্য প্রকাশ করা সমীচীন হবে কি না মনে মনে খানিক আন্দোলন করে অবশেষে বলে ফেললেন ভদ্রলোক। তুমি বায়োস্কোপ দেখো, কিংবা কিংবা চকলেট খেও, অথবা অথবা লজেন্স জুস, যা তোমার খুশি। আপনি কি যে বলছেন, শার্লক হোমসের শাগরেদদের কি চকলেট খেলে চলে? অমল নিজেকে ঈষৎ অপমানিত জ্ঞান করে। কত বড় বড় দায়িত্ব তাদের মাথায়, গুরুতর দায়িত্ব সব। লজেন্স জুস চুষবার কি ফুটসত আছে তাদের? কেন, চকলেট এমন খারাপ কি? পেলে এক্ষুনি আমি খাই, এই দুঃখের মধ্যেই খেয়ে ফেলি। ওর মতো দুঃখ নিবারক আর কি আছে? একটা ফেল করা ছেলেও চকলেট পেলে ফেলের দুঃখ ভুলে খেয়ে ফেলে। চকলেট পেলে পাশ করতেও চায় না। বারংবার ফেল যাওয়ার যত দুঃখ, আমি তো চকলেট চেখে লাঘব করেছি। আছে নাকি তোমার কাছে চকলেট? দিতে পারো এক আধটা? অমল একটু ইতস্তত করে এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে নেসেলসের একখানা অবশেষে বার করে দেয়। ভদ্রলোক সাগ্রহে হাত বাড়িয়ে নেন। তারপরে অত্যন্ত সযত্নে সন্তর্পণে ওর চকচকে কাগজের মোড়ক খুলে সেই খোলাটি, মানে সেই মোড়কখানাই মুখের মধ্যে পুরে দিয়ে চকলেটটা দূরে ছুঁড়ে ফেলেন। অমল অবাক হয়ে দেখে এবং শার্লক হোমস তার পেটের মধ্যে গজর গজর করে। আপনার বাড়ি কদ্দূর? কোত্থেকে আপনি এই লেটার বক্সে চিঠি পোস্ট করতে এসেছেন? অবশেষে জিজ্ঞেস করে সে। অনতি দূরবর্তী একটা লাল রঙের বাড়ি দেখিয়ে দিয়ে উনি জানান, ওরই একটা ফ্ল্যাটে দিন কয়েক হলো এ পাড়ায় এসে আমি উঠছি। কিন্তু তুমি যা ভাবছো তা নয়, এই পথের মধ্যে কোথাও ওটা পড়েনি। প্রায় 12-10 এইটুকু রাস্তা এতক্ষণ ধরে আমি তন্ন তন্ন করে খুঁজলাম, তাহলে আমার চোখে পড়তো। তা বটে, কিন্তু সে কথা আমি বলছি নে। আপনার পকেট বই আমি পেয়ে গেছি বলতে গেলে, এক্ষুনি দিয়ে দিচ্ছি আপনাকে। অমল বলল, আপনার চকলেট চাকবার মধ্যেই আমার ক্লু মিলেছে। আপনার পকেট বই যে কোথায় রয়েছে তা আমি জানি। তবু আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। আপনি যে চিঠিখানা হাতে করে ডাকে দিতে এনেছিলেন, সেটা ডাকবাক্সে ছেড়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই চিঠি ছেড়েছি বই কি, ফেললাম সে তো অনেকক্ষণ। তাহলে ঠিকই হয়েছে। ডাকবাক্স খোলার পিয়ন ওই আসছে, একটু দাঁড়ান। কয়েক সেকেন্ড পরে পিয়ন ডাকবাক্স খুলতেই সেখান থেকে পকেট বই উদ্ধৃত করে অমল ভদ্রলোকের হাতে দিল। ভদ্রলোক তার থেকে মেয়ের ফটোটা বার করে বার কয়েক দেখে নিয়ে
নিজের বুক পকেটে রাখলেন। তারপর অমলের দিকে তাকিয়ে বললেন, এসব দুর্লভ জিনিস পকেট বইয়ে রাখা নিরাপদ নয়, কি বলো? নিজের কাছে রাখাই ঠিক। লকেট বাঁধিয়ে গলায় রাখাই উচিত। না, আর আমি একে কাছছাড়া করছি নে। তাছাড়া তোমাকে ফের আমি পাচ্ছি কোথায়? তোমরা তো সর্বত্র সুলভ নও, কি বলো? ভদ্রলোকের অপার্থিব উল্লাসে উচ্ছ্বসিত হয়ে নিজের বাহাদুরিকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিল অমল। সকৃতজ্ঞ হয়ে সে বলল, সে কথা ঠিক। শার্লক হোমসের সাকরেদটা তো সব জায়গায় চড়ছে না সচরাচর। কিন্তু যা বলেছি, এই সমস্ত টাকা তোমার, এর একখানাও আমি নিচ্ছি নে। ফটো ফিরে পেয়েছি, সেই আমার ঢের। সেজন্য তোমাকে এবং তোমার গুরুদেবকে, কি নাম বললে? হেমেন্দ্র কুমার রায়, তোমাদের দুজনকে আমার ধন্যবাদ। এই নোটগুলো তুমি নাও, নিলে আমি খুশি হব। আর ওই পিয়নটাকে কি দেই বলো তো? এই পকেট বইখানে বরং দিয়ে দিই ওকে। এর পাতা ছেড়ে ছেড়েও চিঠি লিখবে এখন, কবিতাও লিখতে পারে, যা ওর খুশি। এই বলে অদ্ভুত সেই ভদ্রলোক পিয়নটাকে নোটগুলো আর পকেট বইটা অমলের হাতে দিয়ে তরতর করে ফিরে চললেন। অমল পেছন থেকে ডাক দিল, ও মশাই, আপনার চিঠিখানা ডাকে দিতে ভুলে গেলেন যে ফের? যেমন হাতে করে এনেছিলেন তেমনি হাতে করেই। কিন্তু কে কার কথা শোনে? ভদ্রলোক তখন আনন্দের আবেগে টকবক করতে করতে চলেছেন। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি হাসির গল্প, অমলের গোয়েন্দাগিরি। আর এতক্ষণ আমি আপনাদের গল্প পড়ে শোনাচ্ছিলাম রোমানা নূপুর।